পেছন থেকে এই জিনিসটা ভাবাতেই বাধ্য করছে যে না, শেখ হাসিনাই অনেক বেশি প্রজ্ঞাবান ছিলেন। এই চীনের শাসক বলুন, ভারতের শাসক বলুন, তাদের মধ্যে শেখ হাসিনা তাদের থেকে বেশি প্রজ্ঞাবান ছিলেন। এই যে দ্বিচারিতা, এই দ্বিচারিতাই আমার মনে হয় সরকারের জন্য অনেক ধরনের বিপদ ডেকে আনতে পারে। এবং বিশেষ করে মার্কিন চুক্তির মাধ্যমে যেভাবে যুক্তরাষ্ট্রের বলয়ের মধ্যে ঢুকে যাওয়া হয়েছে, এবং পাকিস্তানের সঙ্গে সখ্যতা, আবার নতুন করে আরেক রাষ্ট্র টার্কির প্রতি এক ধরনের নতজানুতা না বলি, এক ধরনের ঝুঁকে পড়া, এবং একই সরল রেখায় যুক্তরাষ্ট্র, টার্কি এবং পাকিস্তান নানান সমীকরণ থেকে এই আমাদের এখানকার বেশ কয়েকটি রাজনৈতিক দল তাদের আদর্শ অনুপ্রাণিত। জাহেদ কাণ্ড সম্পর্কে জাহেদ নিজেই খুলেছে, এবং জাহেদ কাণ্ড নিয়ে আমি যা যা বলেছিলাম অনুমান করে সবই সঠিক ছিল। হাইকমিশনারের ভূমিকা, হাইকমিশনের ভূমিকা, তার ভিসা স্টিকার, কূটনৈতিক পাসপোর্ট সাথে থাকা না থাকা, এই ঘটনা উত্তর আমি আজকে আমাদের ভারত বাংলাদেশ সম্পর্ক, তারেক রহমান সরকারের সময়টা কিরকম দেখা যাচ্ছে, এটার ভবিষ্যৎ কোন দিকে যেতে পারে, মূলত 2024-এ বাংলাদেশের জুলাই জঙ্গি উত্থান থেকে কে কি শিখছে, কে কি পাচ্ছে, এবং সবকিছুর উপর আমি একটা জিনিসই দেখতে পাচ্ছি যে এই একটা ঘটনা বা যে কোনো ঘটনার পর আমরা যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তগুলো বা তার রাজনৈতিক অবস্থান, তার পররাষ্ট্রনীতি, এগুলা বিবেচনা করি, আমি দেখছি যে শুধু আমরা নিজেরাই না, যারা এগুলো কাছ থেকে পর্যবেক্ষণ করি, এমনকি আমাদের কাছাকাছি রাষ্ট্রগুলো ভারত এবং চীন বিশেষ করে, তারাও কিন্তু প্রতিদিন দেখছে যে ভারতের শাসকরা কিংবা চীনের শাসকদের চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্তত বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা মোকাবেলা করে বিশ্বে টিকে থাকার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ভূমিকা, এমনকি আমাদের পাশাপাশি আমাদের কাছাকাছি পরাশক্তিগুলা ভারত, চীন, এমনকি যদি মিয়ানমারের কথা বলি, তারাও কিন্তু এখন ভাবতে বাধ্য হবে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে পররাষ্ট্রনীতি ছিল, সেটা ছিল শুধু বাংলাদেশের জন্যই মঙ্গলজনক তো নয়, বরং চীন এবং ভারত, মিয়ানমার, এই রাষ্ট্রগুলোর জন্য কিন্তু মঙ্গলজনক ছিল। এবং এই ক্ষেত্রে শেখ হাসিনার প্রজ্ঞাকে অনুধাবন করতে চীন, ভারত, এই দুটি রাষ্ট্র ব্যর্থ হয়েছে। দেখুন, জাহেদ যেটা করেছে, জাহেদ যেটা বললো যে 2 ঘন্টা পর সে চলে এসেছে, অর্থাৎ জাহেদের দাবিটা ছিল বা দাবি সেটা হলো যে জাহেদ ভারতের বিরুদ্ধে জুলাই জঙ্গি উত্থানের আগে পরে যে ধরনের মিথ্যা বিষোদ্গার করেছে, তার কোনো প্রভাব জাহেদ অনুভব করতে চায় না। জাহেদের দাবি এইটাই, এবং চোখে চোখ রেখে জাহেদ চলে এসেছে ভারত থেকে। 2024-এর পরে আমরা আরো অনেক কিছু দেখেছি। আমরা ভারতীয় ভিসা সেন্টারে ভিসা প্রার্থীদের আন্দোলন করতে দেখেছি যে ভিসা দেয় না কেন। সেখানেও দাবিটা এরকম যে ভারত সম্পর্কে আমরা যাই বলি, যা কিছু গালিগালাজ করি, এইটার কোনো প্রভাব ভারত দেখাতে পারবে না। আমাদের ভিসা দিতে হবে। আমার মনে হয় ভারতের পক্ষ থেকে এই জিনিসটা মানতে ভারতের কোনো অসুবিধা আছে বলে আমার মনে হচ্ছে না, কারণ ভারত যেভাবে ইউনূস এবং বর্তমানে তারেক রহমানের সরকারের সাথে যেভাবে সম্পর্ক মেনটেন করতে চাচ্ছে, ভারতকে গালিগালাজ করে ভারতের থেকে ভালো ট্রিটমেন্ট পাওয়ার ক্ষেত্রে ভারতের আপত্তি আছে, এটা কিন্তু মনে হয় না। অর্থাৎ ভারত এটাকে, এই গালিগালাজটাকে স্বাভাবিক হিসাবেই নিচ্ছে। ভারত যে জায়গাটায় কনসার্ন, যেটা তারা মুখে বলে এবং বাস্তবেও যেটা বোঝা যাচ্ছে, বিশেষ করে জাহেদ কাণ্ডে, যে ভারত তার সিকিউরিটি নিয়ে খুবই কনসার্ন। এই সিকিউরিটি ভারত অবশ্য ডিফাইন করে না তাদের সিকিউরিটিটা কি, এক কথায় বলে হয়তো তাদের মধ্যে একটা পিকচার আছে। সেটা আমি মনে করি যে এই সিকিউরিটি 2 রকম হতে পারে। যে বাংলাদেশি চরমপন্থীরা যেটা বলে যে চিকেন নেক কেটে দিবে, এখন চিকেন নেকের সুরক্ষা নিয়ে ভারতের চিন্তা থাকতে পারে, এবং এইটা আমার কাছে অত বড় চিন্তা মনে হয় না। আমার যেটা মনে হয় যে উত্তর পূর্বাঞ্চলীয় যে ভারতের যে 7 সিস্টার্স আছে, ওইখানে
স্থানীয় যেসব বিচ্ছিন্নতাবাদী সংগঠন আছে তাদের সাথে বাংলাদেশ যদি তাদেরকে কোনো ধরনের সহায়তা প্রদান করে, ওইটাই আমার মনে হয় যে ভারত তার সিকিউরিটি কনসার্ন হিসাবে বলে। কিন্তু ওই যে চিকেন নেক কেটে দিবে, সেভেন সিস্টার্স দখল করবে, কিংবা ভারতের অভ্যন্তরে গিয়ে চরমপন্থীরা মৌলবাদী হামলা করবে, জঙ্গি হামলা করবে, এগুলো অন্তত আমার মনে হয় না যে এটাকে ভারত বড় কোনো থ্রেট মনে করে। ভারত থ্রেট মূলত মনে করে তাদের যেসব বিচ্ছিন্নতাবাদী সংগঠন আছে যেগুলো বর্তমানে অনেক বেশি নিয়ন্ত্রিত, ওগুলোকে উস্কে দেয়া, বিশেষ করে পাকিস্তানের সাথে ঐক্যবদ্ধ হয়ে, সেই জায়গাটা বোধহয় ভারতের কনসার্নটা সবচেয়ে বেশি। এবং শেখ হাসিনা সরকারের সময় শেখ হাসিনা ভারতকে নানানভাবে চাপে রাখলেও ওই কাজটা তো শেখ হাসিনা সরকার আন্তরিকভাবে করতো, যে ভারতের যেসব বিচ্ছিন্নতাবাদী সংগঠন আছে সেগুলোকে যেন কোনোভাবে বাংলাদেশের ভূমি ব্যবহার করতে না পারে, এবং বাংলাদেশের কোনো তরফ থেকে, বাংলাদেশের তো অনেক ধরনের, বিশেষ করে 24-এর জঙ্গি কোয়ালিশনের যারা, এরা সবাই কিন্তু ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় যেসব বিচ্ছিন্নতাবাদী সংগঠন আছে তাদের সাথে তাদেরকে সহযোগিতা করতে চায়, তাদেরকে উস্কানি দিতে চায়। এই জায়গাটা ভারতের একটা শান্তি ছিল শেখ হাসিনা সরকারের আমলে। কিন্তু শেখ হাসিনা সরকার যেহেতু ভারত থেকে অনেক কিছু চাইতেন এবং অনেক কিছু দাবি করতেন, সেইটা দীর্ঘদিন শেখ হাসিনা ক্ষমতায় থাকার কারণে ভারত ওখানে মনে করতো যে শেখ হাসিনাকে অনেক কিছু দিচ্ছে। এইটা একটা অবস্থা ভারতের মধ্যে, এক ধরনের মনে হয় যে এই ধরনের একটা মানসিকতা তাদের তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু সেইটার ক্ষেত্রে এখন আমি যেটা দেখছি যে শেখ হাসিনা একজন জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি তার দেশের জন্য ভারত থেকে অতিরিক্ত সুবিধা চাইবেন, যে কোনো দেশ থেকে অতিরিক্ত সুবিধা চাইবেন, সেটা তো শেখ হাসিনার পক্ষ থেকে স্বাভাবিক। শেখ হাসিনা তো, জঙ্গিরা যেটা বলতে চায় যে উনি ভারতের এক্সটেনশন হিসাবে বাংলাদেশ শাসন করে, শেখ হাসিনা তো বাস্তবে তা নয়। ফলে এখানে ভারতের যে ভাবনাটা ছিল শেখ হাসিনাকে নিয়ে, সেইটা কিন্তু ভারতের তরফ থেকে খুব একটা সুবিবেচনা প্রসূত বা প্রজ্ঞামূলক চিন্তা ভাবনা ছিল না। এখন যেটা দেখেন, বর্তমানে তারেক রহমান সরকার, যেটা আমরা জাহেদ কাণ্ড থেকে জানলাম, জাহেদের মুখ থেকে, যে জাহেদকে শেষ মুহূর্তে তারেক রহমানই ভারতে যাওয়ার জন্য এই ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন, অর্থাৎ ইন্ডিয়ান ওশান, ভারত মহাসাগরের তীরের রাষ্ট্রগুলোর সংগঠন আর কি, এটাকে বাংলায় করলে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন, এই সংগঠনের মিটিং এ যাওয়ার জন্য জাহেদুর রহমানকে শেষ মুহূর্তে উনি নির্বাচিত করলেন তারেক রহমান। তাহলে কি তারেক রহমান সরকার যদি ভারতের সাথে সুসম্পর্ক চান, স্মুথ সম্পর্ক, তাহলে তো আসলে জাহেদকে শেষ মুহূর্তে নির্বাচিত করার কোনো মানে নাই। তাহলে কি তারেক রহমান সরকার দেখাতে চান যে যারা ভারতকে যথেষ্ট পরিমাণে অন্যায্যভাবে গালি দিতে পারে তাদেরকে পাঠিয়ে উনি ভারতকে কিছু মানে শেখাতে চাইলেন? স্বেচ্ছায় হতে পারে, অনিচ্ছায় হতে পারে। স্বেচ্ছায় বা অনিচ্ছায় বললাম না, যে প্রশ্নটা এখন কিন্তু এই জায়গায় এসে দাঁড়াচ্ছে যে উনি ভারতকে শিক্ষা দিতে চাচ্ছেন, অর্থাৎ অনেকটা ইউনূস সরকারের যে চোখে চোখ রেখে ভারতের সাথে পররাষ্ট্রনীতি পরিচালনার যেই নীতি, তাহলে কিন্তু তারেক রহমানের সরকার সেটাই মেনে চলছে, অর্থাৎ সেই লাইনে তারেক রহমানের সরকার এগুচ্ছে। ভারতের চোখে চোখ রেখে তারেক রহমানও কিন্তু জাহেদুর রহমানকে পাঠালেন। জাহেদুর রহমান দিল্লি বিমানবন্দরে 2 ঘন্টা অপেক্ষা করে চোখে চোখ রেখে, অর্থাৎ চোখে চোখ রাখার নীতিটাকে আরেকটু বলিষ্ঠ করে, এবং জাহেদের বডি ল্যাঙ্গুয়েজে ওইটাই ছিল, যে তার বার্তা ছিল যে চোখে চোখ রেখে হবে। অর্থাৎ জাহেদ যাই করুক না কেন, যখন সে বাংলাদেশ সরকারের মন্ত্রী কিংবা মন্ত্রী নয়, তাকে অবাধে ভারতে যাতায়াত করতে দিতে হবে। সে ভারতের জন্য কোনো ধরনের হুমকি ধামকি কিনা, সেটা ভারতের পরীক্ষা নিরীক্ষা করার কোনো রাইট কিন্তু ভারতের নাই। আশা করি জাহেদের উপর বাংলাদেশের জামাতে ইসলাম সহ যারা জাহেদের বিরুদ্ধে, পিনাকি ইত্যাদি যারা জাহেদের বিরুদ্ধে প্রচুর একেবারে কঠোর, আবার এরা যখন বিষোদ্গার করে একে অন্যকে গালাগালি দিয়েই করে,
সেইটা হয়তো বিবেচনা করে দেখতে পারে, কারণ যেহেতু একই নীতি মেনে চলছে যে চোখে চোখ রেখে সে চলে এসেছে। এখন তারেক রহমান সরকার, আমি বরাবরই বলেছি যে ভারতের এটা ছিল যে তারেক রহমানের সরকারকে ক্ষমতায় আনার জন্য ভারতের যে আহ্লাদ ছিল, ভারতের যে আতিশয্য ছিল, সেইটা আসলে ভারতের জন্য একদিকে যেমন বেমানান হয়েছে, সেটা ভুলও ছিল। এবং এটা এখন মোটামুটি জাহেদ কাণ্ডের পরে পরিস্থিতিটা আরেকটু সেটাই মনে হলো। আর এগুলো যত আমরা দেখতে পাচ্ছি, তত কিন্তু মনে হচ্ছে যে এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে আসলে ভারত সরকার, চীন সরকার, মিয়ানমার সরকার সবাইকে কিন্তু আসলে শেখ হাসিনার সাথে বসা উচিত। মানে শেখ হাসিনার চিন্তা ভাবনা যেটা আমরা দেখি, যেটা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুপস্থিতি থাকবে এই অঞ্চলে এবং বাংলাদেশের উন্নয়ন সহযোগিতায় ভারত চীন দুই রাষ্ট্রই বাংলাদেশের উন্নয়ন সহযোগিতা করবে। সেইখানে ভারত চীনের বিষয়টা কন্ডিশনাল করবে না, চীনের বিষয়টা ভারতের বিষয়টাকে চীন কন্ডিশনাল করবে না। এটাই তো শেখ হাসিনার নীতি। যদিও শেখ হাসিনা এগুলো বলেননি বা এগুলো পাবলিক ডোমেনে আলোচনা হয় নাই, কিন্তু আমি আলোচনার খাতিরে এবং আমার যারা বন্ধুরা আছেন এই আমার কথা শুনতে চান, তাদের চিন্তাটাকে সহজতর করার জন্য আমি এই কথাগুলো বলছি। আমরা যদি আরো একটু গভীরে যাই, দেখেন মিয়ানমার রাষ্ট্র সম্পর্কে আমরা কি জানি? মিয়ানমার সম্পূর্ণরূপে চীনের উপর নির্ভরশীল একটা রাষ্ট্র, অর্থনৈতিকভাবে, তার অখণ্ডতা রক্ষার ক্ষেত্রে। আবার মিয়ানমারের এই অঞ্চল বাংলাদেশ এবং মিয়ানমারের একটা অংশে মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যাকে পুঁজি করে মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে সামরিক উপস্থাপনা করতে চায়। কিন্তু যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে মিয়ানমার কিন্তু ভারতের সাথেও সুসম্পর্ক রক্ষা করে। সেটা এক ধরনের মিয়ানমারের সাফল্য যে ভারতের সাথে সুসম্পর্ক রক্ষা করা চীনের উপর পরিপূর্ণ নির্ভরশীল হয়ে। কিন্তু অন্যদিকে আমরা যদি দেখি, চীন কি মিয়ানমারকে সুরক্ষা দিতে পেরেছে? পারে তো নাই। অর্থাৎ সুরক্ষা বলতে কি বোঝায়? সুরক্ষা বলতে অন্তত মিয়ানমার রাষ্ট্রের মধ্যে কোনো ধরনের অভ্যন্তরীণ গৃহযুদ্ধ থাকবে না, সেটাও তো বোঝায়। সেখানে তো মিয়ানমারের চীনের উপর এতটা নির্ভরশীল হওয়া সত্ত্বেও মিয়ানমার সেই সাফল্যতা অর্জন করে নাই। মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা হলো সামরিক বাহিনী ক্ষমতা দখল করেছে ইত্যাদি, এগুলো ঠিক আছে, ওই অত জটিলতায় আমরা না যাই। কিন্তু মিয়ানমার যে চীনের উপর শতভাগ নির্ভরশীল থেকে তার রাষ্ট্রের অভ্যন্তরীণ সমস্যা তো দূর করার ক্ষেত্রে চীন সফল হয় নাই, অর্থাৎ চীনের উপর পরিপূর্ণ নির্ভরশীল হয়ে যাওয়া। বাংলাদেশের স্বাধীনতা বিরোধীরা কিন্তু ওই যে শাহিদুজ্জামান টামান এরা মনে করে যে চীনের উপর পরিপূর্ণ বাংলাদেশ নির্ভরশীল হয়ে গেলে বাংলাদেশ সুরক্ষা পেয়ে যাবে। এদের আবার ওই কোহেরেন্ট চিন্তাও নাই। চীন আর মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে একসাথে ব্যালেন্সড সম্পর্ক রক্ষা করা জটিল, এটা ওরা বুঝতে পারে না। ওরা আবার মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশে কিন্তু ঘাঁটি গড়ুক, এইটাই ওরা চায়। তখন এটা মনে করে যে এই ঘাঁটিটা হবে, এটাকে শুধু ভারত বিরোধিতা করবে, কিন্তু চীনের কথা ওরা সুস্পষ্টভাবে বলে না। কিন্তু সত্য কথা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো সামরিক উপস্থিতি বাংলাদেশে সেটা ভারতকে যেভাবে একটা অস্থিরতার মধ্যে ফেলে দিবে, চীনকেও একটা অস্থিরতার মধ্যে ফেলে দিবে। আমার মনে হয় না এই দুই অস্থিরতাকে উপেক্ষা করে মৌলবাদী সরকার থাকলে, অর্থাৎ জামাত, ইউনুস, এরা করতে পারতো যেভাবে খলিল সাহেবরা যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করেছিল, অন্তত মনস্তাত্ত্বিক ভাবে তারেক রহমান সেটা কিন্তু করতে পারবে না। পারা কঠিন আর কি। আসলে বাস্তবতা, যে কোনো দলের, রাজনৈতিক দলের যত বেশি গণভিত্তি থাকে তাকে তত বেশি আসলে একটু চিন্তা করতে হয়। তারেক রহমানের উপর সেই চিন্তাটা আছে, সেই চাপটা আসে। আর যাদের গণভিত্তি নাই, যেমন জামাত, যুদ্ধাপরাধী দলগুলা, যাদের আসলে মূল এজেন্ডাই হলো যে পাকিস্তানের যে পরাজয় ছিল 1971 সালে সেটার প্রতিশোধ নেয়া, সেটা করতে গেলে তো আসলে গণভিত্তি, জনগণের কথা চিন্তা করতে হয় না। তারেক রহমানকে সেটা চিন্তা করতে হয়, কিন্তু দেখা যাচ্ছে যে তারেক রহমান সেটা চিন্তা করতে গিয়েও কিন্তু দোদুল্যমানতায় আছে, যার একটা প্রমাণ কিন্তু জাহেদ কাণ্ডে শেষ মুহূর্তে জাহেদকে পাঠানো। অর্থাৎ এরা আবার স্লোগানও দিচ্ছে ট্রাম্পকে নকল করে যে বাংলাদেশ ফার্স্ট। বাংলাদেশ ফার্স্ট মানে জাহেদকে ভারতে পাঠানো। জাহেদ আবার সেটা উঁচু গলায় বলছে। আমি এখানে যে জিনিসটা দেখি, আমি দেখি যে তারেক রহমানের সরকার কোনো দিক থেকে কোনো স্ট্রং পজিশন নিতে পারছে না। আবার
ইরিটেন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে বা ইরিটেন্ট গুলো কন্টিনিউ করার ক্ষেত্রে, অর্থাৎ ছোট ছোট কাঁটাগুলো দুই দেশের ক্ষেত্রে, জাহেদ তো অবশ্যই একটা কাঁটা বাংলাদেশ এবং ভারতের মধ্যে, আমরা খালি চোখে যেটা দেখেছি সেটার ভিত্তিতে যদি বিবেচনা করি, কারণ জাহেদ যে মিথ্যা প্রপাগান্ডায় নেমেছিল এবং ভারত সম্পর্কে যেভাবে কথাবার্তা বলেছিল, গতকালই আমি বলেছিলাম এইরকম একটা লোক ভারতীয় কোনো মানুষ জাহেদ যেভাবে বিষোদ্গার করতো, যদি বাংলাদেশে কখনো গুলিস্তানে এসে ধরা পড়ে, ধরেন মনে করেন যে ময়ূখ সাংবাদিক গুলিস্তানে হঠাৎ তাকে দেখা গেল, বাংলাদেশের জঙ্গিরা তাকে মেরে ফেলবে না? তো ভারতের চরমপন্থী বা ভারতের জাতীয়তাবাদী লোকজন যদি এইরকম জাহেদকে রাস্তায় পেয়ে মেরে ফেলে, তাহলে সেটা তো একই রকম হবে, তাই না? টিট ফর ট্যাট হয়ে যায়। কিন্তু সেই ক্ষেত্রে জাহেদের জন্য তারেক রহমান যদি মনে করেন যে তাকে 2 ঘন্টা আটকে রাখবে না, কোনো কিছু করবে না, সেই আশায় তারেক রহমান যদি ভারতের সাথে সম্পর্ক রাখতে চান, আমার মনে হয় ভারত অবশ্যই এটাকে খুব একটা বড় চোখে দেখবে না, কিন্তু ছোট ছোট জিনিস থেকে অন্তত শাসক শ্রেণীর মনের কথা তো বোঝা যায়। সেটা কি? সেটা হলো যে আসলে তারেক রহমানকে আমরা 2001 থেকে 6 সালের যেই নবীন তারেক রহমান দেখেছিলাম, বাংলাদেশ শাসনে ওনার যেই ধরনের প্রজ্ঞাহীনতা দেখেছিলাম, সেখান থেকে কিন্তু তারেক রহমান বের হয়ে এসেছেন, এই প্রমাণ আমরা মনে হয় যে অনেক ক্ষেত্রে এসেছেন। বিশেষ করে তার যারা সমর্থক, তার যারা ইন্টেলেকচুয়াল সমর্থক, তারা এটা প্রত্যাশা করে যে, বিশেষ করে যেমন তুষার যে ছেলেটা তারেক রহমানের সমর্থক, এই ধরনের যারা যারা আছে, তারা কিন্তু তারেক রহমান থেকে ওই ম্যাচিউরিটিটা এখন আশা করবে। মনে করেন প্রথম আলো, ডেইলি স্টার, এরা তো জানে ওদের বিপদগুলা জঙ্গিদের পক্ষ থেকে, তারাও কিন্তু আশা করবে। কিন্তু তারেক রহমানের ওই পরিপক্কতাটুকু এসেছে, সেইটা কিন্তু আমরা জাহেদ কাণ্ডে আরেকবার দেখলাম যে সেই ধারণা আমাদের ভুল, অর্থাৎ আসেনি। আরেকটা জিনিস আমি এখানে বলে এই জিনিসটা শেষ করছি, সেটা হলো সার্ক সম্পর্কে। সার্ককে আমাদের যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, সেইখানে সার্কে আমাদের ফরেন মিনিস্ট্রি থেকে যারা মিটিং টিটিং এ করতো, সার্কে তো অনেক মিটিং হয়, সেই মিটিং গুলোতে আমাদের ফরেন মিনিস্ট্রির আচরণটা ছিল পুরোপুরি জামাতে ইসলামের আচরণ, সে একেবারে কোমর খাড়া করে ভারতের বিরুদ্ধে লেগে যাওয়া। সার্ক হয়ে গেছে আসলে পাকিস্তানের একটা টুল হয়ে গেছে। এইখানে সার্ককে পাকিস্তান মনে করে যে তার একটা ফরেন পলিসি অবজেক্টিভ ভারতের বিরুদ্ধে অ্যাচিভ করার জন্য সার্ককে যথেষ্ট পাকিস্তান কিন্তু তার মতো করে ব্যবহার করতে পারত। এমনকি দেখেন কিভাবে পারত, ভারতের যে পাশের অন্যান্য ছোট ভুটান, নেপাল আছে, তারাও টু সাম এক্সটেন্ট কিন্তু পাকিস্তানের পক্ষে দাঁড়িয়ে যায়। এখন আমার এই কথা শুনে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মৌলবাদীরা তো বলবে যে হ্যাঁ, ভারত খারাপ রাজ্য দেখে তো, মানে রাষ্ট্র দেখে তো সবাই এইভাবে এক হয়ে যায়। আসলে বিষয়টা তা না। বিষয়টা হলো যে ভারতের এখানে ব্যর্থতা তো আছে, কিন্তু মূল জিনিসটা হলো যে ভারত একটা বড় রাষ্ট্র হওয়াতে তার প্রতিটা ছোট ছোট দেশের মধ্যে যে মনস্তাত্ত্বিক সমস্যা তৈরি হয়, সেইটা কিন্তু আসলে বাংলাদেশ তো আমরা পারি না বা জঙ্গি মৌলবাদীদের কারণে সেটাকে সেই জিনিসটাকে ম্যানেজ, মানে একটা সহনীয় পর্যায়ে রাখতে। এইটা যে অন্য রাষ্ট্রগুলোও পারে না, এটাও কিন্তু কিছুটা এভিডেন্ট সার্ক ফোরামে। ফলে সার্ক হয়ে গেছে পাকিস্তানের ফেভারে একটা সংগঠন হয়ে গিয়েছে। এইটা থেকে আমাদের কিন্তু ভবিষ্যতে বের হয়ে আসতে হবে, অর্থাৎ দরকার হলে সার্ককে ভেঙে দিতে হবে। সার্ক কোনোভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের বাংলাদেশকে কোনোভাবে সাহায্য করছে না। বিশেষ করে করতো যদি আমরা, যেটা আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের আওয়ামী লীগের সরকার যদি আমাদের সেই ম্যান পাওয়ার, কূটনীতি, পররাষ্ট্রমন্ত্রী, আমাদের প্রশাসন, এখানে যদি মুক্তিযুদ্ধের চেতনায়, সত্যিকারে চেতনা সমৃদ্ধ মানুষকে নিয়ে এই জিনিসগুলা, কূটনৈতিক সার্ভিস কিংবা প্রশাসনিক সার্ভিস, মিলিটারি সার্ভিস যেগুলো আছে, এগুলোকে যদি সাজানো যেত, সেটা তো আওয়ামী লীগ করেনি। এটা তো শুধু এটা তো আওয়ামী লীগ নিজের দলটাকেও করতে পারেনি, যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ করা। এটা আবার আওয়ামী লীগের লোক খেপে যায়, তারাও এটা মনে করে যে এটাকে তারা ভারত বিরোধিতা হিসাবেই দেখে। অর্থাৎ এটা এমন একটা অবস্থা বাংলাদেশের মৌলবাদ এবং স্বাধীনতা বিরোধীদের প্রচার, প্রপাগান্ডা এবং ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা ক্রিয়েশনের ক্ষেত্রে, যে জায়গায় আসলে দল হিসাবে আওয়ামী লীগও অসহায়। এই জায়গাটা আমাদের খেয়াল রাখতে হবে। এই দিক থেকে শেখ হাসিনার আমি বলবো যে উনি তো দলের আসলে সেই মনোযোগটা দেননি। কিন্তু আবার দেখেন, বৈদেশিক নীতির ক্ষেত্রে শেখ হাসিনা যেটা যে কঠোরতা দেখিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের উপস্থিতির বিরুদ্ধে,
এবং সেই জায়গায় ভারত সরকার এবং চীন সরকার থেকে শেখ হাসিনার যে ধরনের সহযোগিতা পাওয়ার কথা ছিল সেটা কিন্তু উনি পাননি। এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, ইউনূসের সরকার এবং তারেক রহমানের সরকারের এসে যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে প্রভাবিত করতে পারছে, এখন কিন্তু ভারত চীন তারা প্রত্যেকে চিন্তা করতে বাধ্য হচ্ছে যে শেখ হাসিনার প্রজ্ঞার কাছে আসলে তাদের নতি স্বীকার করার দরকার ছিল, সেইভাবে কিন্তু এই অঞ্চলের শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখার দরকার ছিল। এবং ভারতের কোনোভাবেই উচিত নয় চীন থেকে অর্থনৈতিক সহযোগিতা গ্রহণের ক্ষেত্রে শেখ হাসিনাকে কোনো ধরনের বাধা দেয়া, কিংবা চীনেরও কোনোভাবে উচিত নয় ভারতের সাথে শেখ হাসিনার সম্পর্ক উন্নয়নে বাধা দেয়া। এটাই কিন্তু ছিল ভারত, চীন এবং বাংলাদেশ তিন পক্ষের স্বার্থের অনুকূলে। যেটা আমরা ভারত থেকে পেয়েছি এমন অনুভব করি না, চীন থেকে পেয়েছি আর এমন অনুভব করি না। কিন্তু বর্তমানে শেখ হাসিনা সরকারের পতনের পর যা কিছু হচ্ছে সেটা এদের সবাইকে পেছন থেকে এই জিনিসটা ভাবাতেই বাধ্য করছে যে না, শেখ হাসিনাই অনেক বেশি প্রজ্ঞাবান ছিলেন। এই চীনের শাসক বলুন, ভারতের শাসক বলুন, তাদের মধ্যে শেখ হাসিনা তাদের থেকে বেশি প্রজ্ঞাবান ছিলেন। এটা আজকের দিনে কিন্তু সুস্পষ্ট। কিন্তু যখন এই সরকারের কারো কারো কাছ থেকে আমরা শুনছি যে ভারতের চোখে চোখ রেখে কথা বলতে হবে, তখন আবার কেউ কেউ নমনীয় হয়ে কথা বলছেন, চোখে আর চোখ রাখতে পারছেন না। এই যে দ্বিচারিতা, এই দ্বিচারিতাই আমার মনে হয় সরকারের জন্য অনেক ধরনের বিপদ ডেকে আনতে পারে। এবং বিশেষ করে মার্কিন চুক্তির মাধ্যমে যেভাবে যুক্তরাষ্ট্রের বলয়ের মধ্যে ঢুকে যাওয়া হয়েছে এবং পাকিস্তানের সঙ্গে সখ্যতা, আবার নতুন করে আরেক রাষ্ট্র টার্কির প্রতি এক ধরনের নতজানুতা না বলি, এক ধরনের ঝুঁকে পড়া, এবং একই সরল রেখায় যুক্তরাষ্ট্র, টার্কি এবং পাকিস্তান নানান সমীকরণ থেকে এই আমাদের এখানকার বেশ কয়েকটি রাজনৈতিক দল তাদের আদর্শ অনুপ্রাণিত। আপনি দেখবেন টিকা নিয়ে তো কোনো কথা বলেনি ইউনূস সরকারের বিরুদ্ধে, হ্যাঁ, না জামাত ইসলামী, না এনসিপি, না বিএনপির বিরুদ্ধেও কোনো ধরনের কথা হয়েছে, যেখানে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা, ইউনিসেফ থেকে শুরু করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সবাই দায়ী করছে ডক্টর ইউনূসকে আমের কারণে প্রায় 700 শিশু, সরকারি হিসাবে 700 শিশু এর মধ্যে নিহত হয়েছে। আমি এটাকে মৃত্যু বলি না, অবশ্যই এটি নিহত। সেখানে সেটি নিয়ে কোনো কথা হলো না। মার্কিন চুক্তি নিয়েও কোনো ধরনের উচ্চবাচ্য এই দলগুলোর মধ্যে নেই। জাতীয় সংসদেও কোনো ধরনের আলোচনা হলো না। অর্থাৎ এই যে মার্কিন প্রীতি এক শব্দে, এটির প্রতি সবাই মোটামুটি একই সরল রেখায়। এই এনসিপি রয়েছে, প্রধান বিরোধী দল জামাতে ইসলাম এবং বিএনপি, হতেই পারে তারা এক জায়গায় থাকতে পারে, কিন্তু সবার উপরে তো আমাদের দেশ। আমাদের প্রধানমন্ত্রী যে স্লোগান এখন, সে তো সবার আগে বাংলাদেশ। কিন্তু আমরা কি সে দেখতে পাচ্ছি ডক্টর ইউনূসের বিরুদ্ধে? এবং আপনি এক শ্রেণীর কথিত বুদ্ধিজীবী দেখবেন যারা ইউনূসের বিরুদ্ধে গলা ফাটিয়ে ফেলছে, মনে হচ্ছে আর বাপরা কি না কি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, ডক্টর ইউনূসের সব অপকর্মের বিরুদ্ধে বিরোধিতা করছেন। তারা আবার এই মার্কিন চুক্তি কিংবা সরকার যে এই চুক্তিকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেটার বিরুদ্ধে কিছু বলে না। মানে এরা হচ্ছে জ্ঞান পাপী। এই যারা এই এই মানে নীতি অবলম্বন করছে যে আমি ইউনূসের বিরুদ্ধে কথা বলবো, ইউনূসের বিরুদ্ধে কথা বলতে পারলে মোটামুটি আওয়ামী লীগের পক্ষে খানিকটা থাকা যাবে, আবার এদিকে সরকারের সমালোচনা করবে না। আপনি বুঝতে পারছেন, এরাও কিন্তু এক ধরনের ম্যাটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে চলছে। আমি বলছি না সরকারের সব কাজে বিরোধিতা করতে হবে। আমি প্রকাশ্যে এইটুকু আমি বলতে পারি, যতক্ষণ আমার নিঃশ্বাস আছে যে মার্কিন চুক্তি হয়েছে সেখানে আমার দেশের যে স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়া হয়েছে, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত এটি আমি বিরোধিতা করে যাব। এবং এই চুক্তি ইউনূস সরকার করে গেছে। এই চুক্তিতে এনসিপি, বিএনপির সাই ছিল, তাদের একসাথে যোগ সাজসে এই চুক্তি হয়েছে। বিএনপি এই কারণে এই চুক্তিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি স্পষ্টভাবে প্রতিক্ষণে এই কথা বলবো, তাতে এই বিষয়টি যার পক্ষে যাক আর যার বিপক্ষে যাক, আমি আমার বাংলাদেশের পক্ষে থাকতে চাই। যাই হোক, আপনি ডাক্তার জাহিদ সম্পর্কে যেটি বলছিলেন, এটি আমি এই মুহূর্তে বলতে চাই, এই সব বিষয় ভারত ভালো চোখে দিচ্ছে না। এবং ভারতের দায়িত্বশীলদের অনেকের ধারণা যে এই চুক্তিকে কেন্দ্র করে বঙ্গোপসাগরে মার্কিন যুদ্ধ জাহাজ একসময় আসবে অনতিবিলম্বে, এটি তারা ভালো চোখে দিচ্ছে না। এবং ভারত বিরোধিতার যে জায়গা থেকে একটা চরমপন্থার অবস্থান নানান গোষ্ঠীর মধ্যে, সেই সব জায়গা থেকে ভারত, আপনি যদি বলেন যে পায়ে পাড়া দিয়ে তারা কোন একটা সংঘর্ষের দিকে যেতে চাচ্ছে, হতে পারে। আমি এটির পক্ষে বলছি না,
নিশ্চয়ই এটি পক্ষে বলার কোনো কারণ নেই। তবে এটি বলতে চাচ্ছি এই কারণে যে ভারত আরো অনেক অ্যাগ্রেসিভ হবে আমার ধারণা, আমার আশঙ্কা। এবং এটি করে এক ধরনের সেই মনোবৃত্তির বা মনোভাবের বহিঃপ্রকাশ ঘটানো হলো। এটা একটা সিগনাল। এটা একটা সিগনাল যেমন পুশিন যেটি করছে, নিঃসন্দেহে এটি কোনো ফরমাল ওয়ে এর মধ্যে পড়ে না। যদি আমাদের কোনো বাংলাদেশী ভারতীয় অবৈধ অবস্থায় থেকে থাকে অনুপ্রবেশকারী হিসেবে, তাকে একটা প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। বাংলাদেশ সরকার তাকে নিতে বাধ্য থাকবে। সেটি কয়েকজন হোক, কয়েক শত হোক, কয়েক হাজার হোক। কিন্তু যে প্রক্রিয়া ভারত এটা দিচ্ছে, এটি কোনোভাবেই ফরমাল কোনো ওয়ে না। এটা এক ধরনের উস্কানি, এটি এক ধরনের দাদাগিরি সুলভ আচরণ। আপনি যেভাবেই বলেন বলতে পারেন। কিন্তু এটি করছে। এই করার পেছনেও কারণ আছে। তার কারণ তারা নানানভাবে সিম্পটম গুলো আমাদের সামনে তুলে ধরছে। ডক্টর ইউনূসের সময় যেই সম্পর্ক তলানিতে গিয়েছিল সেই জায়গা থেকে খুব বেশি উত্তরণ ঘটেনি। এবং ভারতের পক্ষ থেকে একটি চেষ্টা তো ছিল, আমরা জানি। আমরা জানি যে বর্তমান সরকারের সাথে নতুনভাবে পথ চলতে চায়। বিএনপি সরকারও হয়তো ১ম দিকে সেই ধারণা আমাদের সামনে এস্টাবলিশ করেছিল। কিন্তু কোন কাজকর্মে, কোন কর্মকান্ডেই আমরা দেখতে পাচ্ছি না যে হয়তো সম্পর্ক উন্নয়ন যেটি মানে যেটির কথা বলা হচ্ছিল বিএনপির পক্ষ থেকে তার কোন বহিঃপ্রকাশ ঘটছে। এবং ছোট্ট একটা বিষয় আমি বলি। আমাদের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার খলিল গেলেন ভারতে। সেখান থেকে তিনি গেলেন কোথায় যেন গেলেন? সাইপ্রাসে সম্ভবত। আ ভারতেরই একটি আয়োজন ছিল। হুম? সাইপ্রাসে। সাইপ্রাসে। তো তিনি ভারত হয়ে গেলেন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বা ডক্টর খলিলের পক্ষ থেকে কি বলা হচ্ছিল? ট্রানজিট। কেন ঠিক বলতে হবে? মানে তিনি ভারত সফরের মধ্য দিয়ে সাইপ্রাস গেছেন এটি বললে কোনো মানে অসুবিধা ছিল? তার স্ট্যাটাস নেমে যেত? সরকারে কোন ধরনের নতজানতার বহিঃপ্রকাশ ঘটতো? নিশ্চয়ই না। গেছেন পররাষ্ট্রমন্ত্রী, তার ১ম সফর হিসেবে ভারতে গেছেন। সমস্যা কি? এটিকে বলা হলো ট্রানজিট। তিনি ট্রানজিট রুট হিসেবে ভারতকে ব্যবহার করেছেন। তো এটি কি ভারতের ইগোতে লাগার কথা নয়? মানে আপনি যদি এখন মনে করুন যে মার্কিন কোন প্রেসিডেন্ট বা অন্য কোনো আপনি সেই ব্রাজিল ধরেন, ফ্রান্স ধরেন, ব্রিটেন ধরেন বা মনে করুন যে মালদ্বীপ কথা। এখন তিনি ইন্ডিয়া যাবেন, ইন্ডিয়া যাওয়ার পথে বাংলাদেশে এসছে। এরকম তো হয়েছে। বাংলাদেশ সফরের মধ্যে দিয়ে ভারত গেছে, আছে না? মার্কিন সাবেক আ ও পররাষ্ট্রমন্ত্রী কেউ বাংলাদেশ সফরের মধ্যে দিয়ে ভারতে গেছেন। এখন তারা যদি বলতো যে বাংলাদেশে আমি ট্রানজিট হিসেবে গেছি, বাংলাদেশে গিয়ে তো ভারতে গেছি। এটি কি আমাদের জন্য অপমানজনক হতো না? তারা তো বলেন। কিন্তু এখানে এই শব্দগুলো কেন ইউজ করা হচ্ছে? অর্থাৎ আমাদের কারো পক্ষ থেকে এটা বলার চেষ্টা করা হচ্ছে ভারতকে আমরা গুনায় ধরি না। দেখুন বাস্তবতা যেটি ভারত আমাদের বৃহত্তর প্রতিবেশী রাষ্ট্র। ভারতের বিরুদ্ধে আমাদের অনেক অভিযোগ রয়েছে। আমার নিজেরও অভিযোগ রয়েছে। তাই বলে আমি আন্ডার এস্টিমেট করব আর সেটি কেউ মেনে নেবে এটা তো স্বাভাবিক কথা নয়। ভারতের বিরুদ্ধে আমাদের যেমন অনেক অভিযোগ আছে, ভারতের পক্ষ থেকেও আমাদের কারো বিরুদ্ধে অভিযোগ তো আছে। বিচ্ছিন্নতাবাদীদের প্রশ্রয় দেওয়া, আ নানান ধরনের উস্কানি, এই যে সেভেন সিস্টার্স দখল করে নেওয়ার হুমকি, সে ডক্টর ইউনূসের ১ম দিন থেকে শুরু করে কয়েকদিন আগ পর্যন্ত তো এই ধরনের কথাবার্তা বলা হয়েছে। এইগুলো কোনটি ভারতের জন্য ভালো হোক আর না হোক, আমাদের জন্য তো নয়। সর্বোপরি পাশাপাশি দুটো রাষ্ট্রের যে সহাবস্থান, সেই অবস্থানকে অবশ্যই নানান দিক থেকেই আ এটি ঝুঁকির মধ্যে ফেলে। কেননা আমি আরেকটা ছোট্ট বিষয় দিয়ে আলোচনার শেষের দিকে নিয়ে যাবো আজকে সংক্ষিপ্ত অনুষ্ঠান। তার আগে দুটো ইন্টারেস্টিং কমেন্ট আমি আপনাকে শোনাই, এগুলো নিয়ে আলোচনা করার জন্য না। একজন কমেন্ট করেছে এই দুইজন হচ্ছে এরা খুনি আওয়ামী লীগ, একজন বলছে এরা খুনি আওয়ামী লীগের দালাল, আবার আরেকজন বলছে ভদ্রলোকের নামটা আমি দেখছি দীপ্ত মজুমদার। দীপ্ত মজুমদার বলছে দেশের দুই জঙ্গি দাড়ি ছাড়া, মানে একদিকে বলছে আওয়ামী লীগের দালাল, আবার একদিকে বলছে দাড়ি ছাড়া দুই জঙ্গি আর কি। মানে আমাদের দুই দেশে মৌলবাদীরা দুই দেশে ভারতে এবং বাংলাদেশে। আমার ধারণা উনি হয়তো ভারতের দর্শক হবেন। তো
তো যাই হোক, আমি এই যে আলোচনার না, না, তাদের 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 প্রতি আমাদের কৃতজ্ঞতা এই জন্য, তাও তো ভালো যে ভারতের দালাল বলেনি, তাই না? আওয়ামী লীগ পর্যন্ত ঠিক আছে। এইগুলো আমাদের এতটুকু স্পর্শ করে না, এতটুকু স্পর্শ করে না। আওয়ামী লীগের সময় বিএনপি জামাতের দালাল বানানো হয়েছে। আওয়ামী লীগ তখন সরকারে ছিল। আমরা সবসময় সরকারের ক্ষমতাকে বা মোটা দাগে যে কোনো ক্ষমতাকে প্রশ্ন করি। এটি আমাদের কাজ, সাংবাদিকের কাজ। তো তখন ক্ষমতাকে প্রশ্ন করেছি, আমাদেরকে বিএনপি জামাতের দালাল বানিয়ে দেওয়া হয়েছে। ইউনূস সরকারের শুরু থেকে তার যে জঙ্গি শাসন তার বিরোধিতা করে এসেছি। আমাদেরকে ফ্যাসিস্ট আখ্যা দেওয়া হয়েছে। এখন আওয়ামী লীগের দালাল বলা হবে, ভারতের দালাল বলা হবে। খুব স্বাভাবিক। এটি নিয়ে অবাক হওয়ার বা আমার মনে হয় হাসি ঠাট্টা করার কিছু নেই। এই যে এতক্ষণ কথা বললাম এটিও ঠিক হয়নি। তবে কিছু মানুষ আছে জানতে চায় আসলে কি জন্য বলছি এরা কি, মানে সবাই তো আর সমান ভাবে চিন্তা ভাবনা করে না। তাদের উদ্দেশ্যে বলা, ভাই আমরা সবসময় যদি বলেন এক বাক্যে বলতে পারেন যে সরকার বিরোধী লোক। সাংবাদিক হিসেবে আমার সেটাই কাজ। তবে বিরোধিতার জায়গা থেকে বিরোধিতা, সরকারের সমালোচনাকারী বললে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট শব্দ হবে। এবং কোন সরকারি বিতর্কের ঊর্ধ্বে নয়। এবং বাংলাদেশের মতন সরকার যারা ক্ষমতায় থাকে, যে দল সরকারে থাকে, তারা তো অবশ্যই ভালো মন্দ কাজ করে, এটা যেমন সত্য কথা। আবার দুর্নীতিকে কেউ ছাপিয়ে যেতে পারে না। এবং দলের স্বার্থ বজায় রাখতে গিয়ে, ব্যক্তির স্বার্থ বজায় রাখতে গিয়ে কখনো কখনো সমাজের ক্ষতি হয়, রাষ্ট্রের ক্ষতি হয়, এমন সিদ্ধান্ত তো কম বেশি নেওয়া হয়। অতএব আমরা সেই কাজগুলো সমালোচনা করি। অতএব আমরা বাংলাদেশের দালাল, স্পষ্ট কথা। আমরা শেষ করব খুব সংক্ষেপে। বেনজির আহমেদ, আমার যেন কোথাও মনে হচ্ছে কিছু তথ্যের ঘাটতি কোথাও রয়ে গেছে কিনা। আপনি আপনার চ্যানেল মানচিত্রে নিয়ে কয়েকটা আলোচনা করেছেন, আমি দেখেছি। আমার কাছে মনে হচ্ছে কোথাও কোনো তথ্যের ঘাটতি আছে। বিবিসি নিউজ পড়লাম, বিবিসি বলছে বেশ কয়েকজন লয়ার এবং সাংবাদিকের বরাত দিয়ে যে এটা পুরোটা ডিপেন্ড করবে ইউএই দুবাইয়ের আদালতের উপরে। ওই দেশের আদালত সিদ্ধান্ত দিবে, বাংলাদেশ সরকারের আসলে তেমন কিছু করার নেই। কিন্তু আমরা পার্লামেন্টে যখন ঘোষণা করা হলো, মনে হলো যে ওভারনাইট পরের দিনই বোধহয় বেনজিরকে আমরা বাংলাদেশে দেখতে পাবো। আপনার কি মনে হয়? এরকম একটা ধারণা জন্মেছিল। আবার এমনও তো বলা বলি হয়েছিল যে না, তাকে ব্যক্তিগত একটা সমস্যার জায়গা থেকে তাকে জাস্ট জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে, তাকে ছেড়ে দিতে হবে, এই ধরনের গুঞ্জনও বেশ শক্ত আকারে ছড়িয়েছিল। বাস্তবতা হচ্ছে, শুনুন, বললে এটা অনেক বেশি বলা হয়ে যাবে, আগে থেকে প্রেরিত করা যেতে পারে, কিন্তু স্পষ্ট মন্তব্য করা ঠিক নয়। তাই স্পষ্ট এবং অস্পষ্টতার জায়গা থেকেই বলতে চাই, এত সহজ হবে না বেনজির আহমেদকে ফিরিয়ে আনা। প্রথম কারণ হচ্ছে তাদের সঙ্গে আমাদের প্রত্যর্পণ চুক্তি নেই, দুবাইয়ের সঙ্গে, আরব আমিরাতের সঙ্গে। দ্বিতীয় কথা হচ্ছে, অন্যান্য যেসব চুক্তি আছে 1974 আমাদের যে একটা বিশেষ আইন আছে, এরকম ওদের দেশেও এ ধরনের আইন আছে। এগুলো মিলতাল করে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে আনা হয়তো যাবে, কিন্তু আমি বলি খুব সহজ সম্ভব নয়। তৃতীয় কারণ, সেটি হচ্ছে যদি ওদের কাছে মনে হয় যে এই মামলাগুলো রাজনৈতিক, তাহলে তারা ফেরত দিবে না। এখন রাজনৈতিক কোন দিক থেকে হতে পারে দেখুন না, আমি আজকে একটা চ্যানেলে টক শো ছিল, সেখানে বলে এসেছি কথাগুলো। সেটি হচ্ছে, এই যে জুলাই হত্যাকাণ্ডকে ঘিরে যা কিছু হচ্ছে, ডক্টর ইউনূস থেকে শুরু করে এখনো পর্যন্ত যা হচ্ছে, স্রেফ এগুলোর মানে সংশ্লিষ্টতার বিরুদ্ধে যাচ্ছে। জুলাই হত্যাকাণ্ডগুলোর মধ্যে অধিকাংশই কতটা নাটকীয়, কতটা একেবারে সস্তা দরের মামলা, সস্তা বর্ণনা, এগুলো তো আমরা সবাই জানি। একজন নারায়ণগঞ্জে মার্ডার করে এসে আর একজন চলে যাচ্ছে খুলনায় মার্ডার করতে, একজন ঢাকায় মার্ডার করে চলে একই সময় মার্ডার করছে চট্টগ্রামে। এরকম তো হয়েছে, একই দিনে একই সময়, এরকম তো বিভিন্ন জনের ক্ষেত্রে হয়েছে। এখন বিষয় হচ্ছে কি, বেনজির আহমেদ বাংলাদেশের জঙ্গিবাদ নির্মূলে তার যে ভূমিকা, এটি আমাদের স্বীকার করতে হবে। আবার তিনি যে একজন পুরোদস্তুর দুর্নীতিবাজ ব্যক্তি, অনেক বিতর্কিত কর্মকাণ্ডের ঘটনা ঘটিয়েছেন, এটাও সত্য কথা। তার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগগুলো উঠেছে এবং কোন কোন ক্ষেত্রে প্রমাণও পাওয়া গেছে, দুদক থেকেও তো আহ আওয়ামী লীগ সরকারের সময়ই অনেক কিছু তথ্য প্রমাণ পেয়েছিল। অতএব আমরা তাহলে বলতে পারি যে এর সত্যতা আছে। তাহলে আমরা অবশ্যই তার বিচার চাই। কিন্তু ওই পর্যন্ত থাকলে হতো, তাও তাকে ফিরিয়ে আনার একটা সম্ভাবনা থাকতো। কি হয়েছে, তিনি তো দেশ ছেড়েছেন আওয়ামী লীগ সরকারের সময়, তাই না? তাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে আবার জুলাই হত্যাকাণ্ডে।
দুটি মামলা সম্ভবত। কিভাবে তিনি বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে জুলাই হত্যাকাণ্ডে তিনি জড়িত হলেন? নানান ধরনের বর্ণনা আসতে পারে যে আম আ আপনি পূর্ণিয়া, মিস্টার পূর্ণিয়া আপনি সৌদি আরব থেকে বা ওই উরুগুয়ে থেকে বা চাঁদের দেশে থেকে আপনি উৎসাহিত করেছেন, আপনি ইন্ধন জুগিয়েছেন ফোনে, সামাজিক যোগাযোগ মাধ্যমে। বলার তো অভাব নেই। মানে যুক্তির তো অভাব নেই। যাই হোক এগুলো করে হবে কি? এখন এই হত্যাকাণ্ডগুলো নিয়ে নানান ধরনের সমালোচনা আন্তর্জাতিকভাবেও হচ্ছে, প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে। সেই জায়গা থেকে এটিকে পলিটিক্যাল মোটিভেটেড মামলা মনে করবে। বলবে এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতভাবে করা হচ্ছে। সো তাকে ফেরত দিবে না। চতুর্থত আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো তার পক্ষে থাকার চেষ্টা করবে বা তাদেরকে কাজে লাগানোর চেষ্টা করবেন বেনজির আহমেদ। তারা তার পক্ষ হয়ে অনেক কথা বলবেন। তার পায়ের তলার মাটিটা আরেকটু শক্ত হলো। পঞ্চমত, আপনি স্বীকার করুন আর না করুন, আমি স্বীকার করি আর না করি। ডক্টর বেনজির আহমেদ কিন্তু আতিকুর রহমান পূর্ণিয়া বা মঞ্জু আলম পান্না নয়। তার কানেকশন অনেক ঊর্ধ্বে। ইন্টারন্যাশনাল নানান ধরনের কানেকশন রয়েছে। দেশের মধ্যেও কানেকশন রয়েছে। আমি একেবারে চোখ বন্ধ করে দায়িত্ব নিয়ে বলতে পারি যে এখনো পর্যন্ত পত্রপত্রিকায় নিউজে এসছে যে তিনি কোন সংসদ সদস্যের ব্যবসায়িক পার্টনার। তো বিষয় হচ্ছে কি, আরাফ আরাফ নামের একজন স্বর্ণ ব্যবসায়ী যার বিরুদ্ধে পুলিশ হত্যার মামলা ছিল, হ্যাঁ, তাকেও তো আওয়ামী লীগ বিদায়ের পূর্বক্ষণে নয়, আওয়ামী লীগ যখন ছিল তারও 2 থেকে 3 বার 2021 সালের ঘটনা সম্ভবত এটি 21-22 সালের ঘটনা। 22-23 হ্যাঁ, হ্যাঁ। তো আরাফ তো এত হট কানেক্টেড ছিল না, হাইলি কানেক্টেড ছিল না। তাকে ফিরিয়ে আনা গেছে? যায়নি তো। অতএব ডক্টর বেনজির, কিন্তু ডক্টরও আবার তার তো আবার ডক্টরেট ডিগ্রি আছে, ডক্টর বেনজির আহমেদ সম্ভবত, আমার যদি ভুল না হয়ে থাকে। তো বেনজির আহমেদকে ফিরিয়ে আনা এত সহজ না। এটা মোটামুটি আমি বুঝে শুনে বলছি। আর থ্যাংক ইউ। যদি খুব ব্যাপক তৎপরতার মাধ্যমে সত্যি সত্যিই গভর্নমেন্ট চায় তাহলে হতেও পারে। আমি শেখ হাসিনার সাথে তার তুলনা দিচ্ছি না। তবে এটুকু আবার বলি, আগে বেশ আগে বলেছি, আবার বলি, শেখ হাসিনাকে কোন সরকারই নিয়ে আসতে চাইবে না। যেটুকু বলা হয় যে আমরা আবেদন করেছি ভারতের কাছে, আমাদের প্রত্যক্ষ চুক্তি, এ চুক্তি, সে চুক্তি, ভাই কেউ আনবে না। কোন সরকারই শেখ হাসিনাকে আনার জন্য ব্যতিব্যস্ত হবে না। এখন শেখ হাসিনা নিয়ে আসলে সরকার বিপদে পড়বে, এটি প্রত্যেক সরকারই জানে। আওয়ামী লীগ নেতা কর্মীরা উজ্জীবিত হয়ে যাবে, আর তাদের উদ্দীপনা জাগবে। কোন সরকার, ইভেন সরকার বাদ দেন ভাই, জামাত ইসলামী এনসিপি তো চান, এটা আমার বিশ্বাস। তারা তো বলে যে বিচার মুখোমুখি করতে হবে। ওরা আতঙ্কে আছে, স্বপ্নের মধ্যেও শেখ হাসিনার ছায়াকে ভয় পায়। যদি কোনো ছায়া দেখে মনে হয় যে ওটি বোধহয় শেখ হাসিনা, এই বুঝি দেশে চলে আসছে। কারণ ওরা চায়, সবাই চায়, মানে এই যে হাসিনার বিরোধী যারা আছেন বা আওয়ামী লীগ বিরোধী যারা আছেন, বাবা মাপ চাই, শেখ হাসিনা ভারতে আছেন, ওখানে থাকুক, আসার দরকার নেই। আমরা যতটুকু ভারত বিরোধী রাজনীতি করছি, শেখ হাসিনার বিরোধী রাজনীতি করছি, এটাই আমাদের পুঁজি। আর দ্বিতীয়ত হচ্ছে আনলে তো পুঁজি শেষ হয়ে গেল, ওই সব উচ্চবাচ্য থাকবে না, ফিরিয়ে আনতে হবে, বিচার করতে হবে, ফাঁসি দিতে হবে। এত সহজ না সবকিছু। এটি হচ্ছে চরম বাস্তবতা। থ্যাংক ইউ পান্না, থ্যাংক ইউ ভেরি মাচ মঞ্জু আলম পান্না, অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরো অনেক বেশি বেশি ভিডিও দিবেন। আমাদের দর্শকরা আপনার কাছে অনেক কিছু জানতে চায়, আপনার পাশে আছে, সমর্থন জানাচ্ছে অনেক দর্শক। অনেক 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 কষ্ট দিন। শুভরাত্রি, আসসালামু আলাইকুম।